বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডার অফুরন্ত, সেখান থেকে নিজের মতন করে কিছু কিছু গল্প বেছে নিয়ে আপনাদের সামনে পরিবেশনা করাই এই চ্যানেলের উদ্দেশ্য। যদি আমার পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার পাথেয়। ধন্যবাদ। আজ আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম সেই আমি। 60 বছর বয়সে কবিতা লিখিয়াছি। আধ্যাত্মিক কবিতা নয়, রসের কবিতা। আমার কবিতা কেহ পড়ে না, পত্রিকা সম্পাদকেরা ছাপিতে চান না, তাই ইদানিং কবিতা লেখা ছাড়িয়া দিয়াছি, শুধু গদ্য লিখি। তবে আজ কবিতা লিখিলাম কেন, তাহার একটা কৈফিয়ত প্রয়োজন। কাল সকালে চোখে চশমা আঁটিয়া লিখিতে বসিয়াছি। ঘরের সম্মুখে একটি ছায়া পড়িল। চোখ তুলিয়া দেখিলাম কেহ একজন আসিয়া দাঁড়াইয়াছে। তাহার মুখ চোখ দেখিতে পাইলাম না, কাপড়ের রং দেখিয়া বুঝিলাম স্ত্রী জাতীয় জীব। আমার দুটি চশমা, একটি দেখবার জন্য, অন্যটি লেখার জন্য। যখন লিখিতে বসি তখন বহির্জগৎ আপ ছায়া হইয়া যায়। আমি লেখার চশমা খুলিয়া দেখার চশমা পরিধান করিলাম। তারপর চোখ তুলিয়া দ্বারবর্তিনীর পানে অপলকে চাহিয়া রহিলাম। 17-18 বছরের একটি কুমারী মেয়ে, বর্ণনার প্রয়োজন নাই। সুশ্রী স্বাস্থ্যবতী সুনয়না মেয়ে, এইটুকু বলিলেই যথেষ্ট হইবে। ভাবভঙ্গিতে সহজ স্বচ্ছন্দতা। কিন্তু আমি যে তাহার পানে নিষ্পলক চাহিয়াছিলাম, তাহার কারণ তাহার স্নিগ্ধ মধুর যৌবনশ্রীর নয়, অন্য কারণ ছিল। সে বলিল, হাসতে পারি? বলিলাম, এসো। সে আমার টেবিলের পাশে আসিয়া দাঁড়াইল। আমি নাকের উপর চশমাটা ভালোভাবে বসাইয়া আরো খানিক্ষণ তাহাকে দেখিলাম। শেষে বলিলাম, কি দরকার বলো তো? সে একটু লজ্জিত হইয়া বলিল, আপনি লিখতে বসেছিলেন, আমি এসে বিরক্ত করলুম। লেখার খাতা সরাইয়া রাখিয়া বলিলাম, তা হোক, তোমার নাম কি? সে বলিল, আমার নাম মল্লী, মল্লী মিত্র। আমার মা বাবার সঙ্গে দেশে বেড়াতে বেরিয়েছি, এখানে 3-4 দিন থাকবো আমরা। আপনি এখানে থাকেন জানি, তাই কলকাতা থেকে বেরুবার আগে আপনার ঠিকানা জোগাড় করে রেখেছিলুম। মল্লীকে একটু পরীক্ষা করিবার ইচ্ছা হইল। বলিলাম, বসো। তুমি কি বেথুন কলেজে পড়ো? আমি একবার বেথুন কলেজে গিয়েছিলাম, অনেক ছাত্রীদের সঙ্গে দেখা হয়েছিল, ভাবছি তুমি হয়তো তাদেরই একজন। মল্লী বসিল না, বলিল, না, আমি গোখেলেতে পড়ি, আপনি আমাকে আগে দেখেননি। আমি আবার খানিক্ষণ তাহার মুখখানি দেখিয়া বলিলাম, ও কথা থাক, তুমি আমার মতন একটা বুড়োকে দেখবার জন্য নিশ্চয় আসনি। কি চাই বলো? তাহার হাতে একটি শ্রীনিকেতনের চামড়ার ব্যাগ ছিল। সে তাহার ভিতর হইতে একটি মরক্কো বাঁধানো খাতা বাহির করিয়া আমার সামনে রাখিল। বলিল, আমার অটোগ্রাফের খাতায় আপনার হাতের লেখা নেই। খাতাটি উল্টাইয়া দেখিলাম, অনেক মহাজনের করাঙ্ক তাহাতে আছে। কেহ উপদেশ দিয়াছেন, কেহ শুধুই দস্তখত মারিয়াছেন। আমি কলম লইয়া নিজের নাম লিখিতে উদ্যত হইয়াছি। মল্লী বলিল, একটু কিছু লিখে দেবেন না? কলম রাখিয়া কিছুক্ষণ চিন্তা করিলাম। শেষে বলিলাম, তুমি কাল বিকেলবেলা আর একবার আসতে পারবে? মল্লী বলিল, আসবো। বলিলাম, আচ্ছা, আমি তোমার জন্য কিছু লিখে রাখবো। আর দেখো, কাল যখন আসবে তোমার খোঁপায় বেলফুলের বেনি পরে এসো।
বেনি কাকে বলে জানো তো? এদেশে খোঁপায় পড়ার মালাকে বেনি বলে। সে ক্ষণেক অবাক হইয়া আমার পানে চাহিল। হয়তো ভাবিল লেখকত্ব ও পাগলামির মধ্যে বিশেষ প্রভেদ নাই। তারপর একটু হাসিয়া ঘাড় নাড়িয়া চলিয়া গেল। তাহার খাতাটি নাড়াচাড়া করিতে করিতে অনেক চিন্তা করিলাম, অনেক হিসাব নিকাশ করিলাম। 18তে 18 যোগ করিলে 36 হয়, তাহাতে 18 যোগ করিয়া দিলে হয় 54। ঠিক ধরিয়াছি। মল্লী, বাসন্তী, মিত্র, বসু, গোত্র গোত্রান্তর, দিদিমা ঠাকুরমা। তারপর কবিতা লিখিলাম। তোমার হেরিয়াছিন একদিন কুমকুম অরুণিত সন্ধ্যায়, স্মরণ স্মরণী ধরি আজিও সেদিন পানে মন ধায়। তোমার নয়নে ছিল পল্লব ছায়া করা স্বপ্ন মদির সুখতন্দ্রা, কবরী ঘেরিয়া সখী ফুটিয়া উঠিয়াছিল মল্লী মুকুল মধুগন্ধা। কিন্তু আর বেশি কবিতা করিব না, পাঠক পাঠিকা চটিয়া যাইতে পারেন। আজ সূর্যাস্তের সময় মল্লী আসিল। তাহার কবরীতে মল্লী মুকুলগুলি একটি একটি করিয়া ফুটিতে আরম্ভ করিয়াছে। বলিলাম, বসো। মল্লী বসিল, উৎসুক চোখে আমার পানে চাহিল। বলিলাম, এই নাও তোমার খাতা, কবিতা লিখে দিয়েছি, এখন পড়ো না, ফিরে গিয়ে পড়ো। মল্লী কবিতাটি বহু যত্নে ব্যাগের মধ্যে রাখিল। তখন আমি বললুম, তুমি কাল বলেছিলে আমি তোমাকে আগে দেখিনি। কথাটা ঠিক নয়, আমি তোমাকে আগে দেখেছি। মল্লী বিস্ময়োৎফুল্ল মুখে বলিল, দেখেছেন? কবে? কোথায়? বলিলাম, সেই যে নির্জন বালুচরের উপর দিয়ে ছোট্ট একটি নদী বয়ে যাচ্ছিল, পশ্চিমের আকাশে সূর্যাস্তের হোলি খেলা চলেছিল, সেইখানে আমি তোমায় দেখেছিলাম। তোমার মনে পড়ছে না? মল্লী স্বপ্নাতুর চোখে চাহিয়া বলিল, না, আমার তো মনে পড়ছে না। কবে? কতদিন আগে? মনে মনে আগেই হিসাব করিয়া রাখিয়াছিলাম, তবু হিসাবের ভান করিয়া বলিলাম, 40 বছর আগে। মল্লীর চোখ দুটি বিস্ফারিত হইয়া খুলিয়া গেল। তারপর সে কলস্বরে হাসিয়া উঠিল। 40 বছর আগে? কিন্তু আমার বয়স যে মোটে 18 বছর। বলিলাম, তা হবে। 40 বছর আগেও তোমার বয়স ছিল 18, তখন তোমার নাম ছিল বাসন্তী। সে উচ্চকিত হইয়া প্রতিধ্বনি করিল, বাসন্তী? কিন্তু বাসন্তী যে আমার দিদিমার নাম। মল্লী কিছুক্ষণ অধরষ্ট বিভক্ত করিয়া চাহিয়া রহিল। হ্যাঁ, আপনি জানলেন কি করে? প্রশ্নের উত্তর দিলাম না। বলিলাম, আমার কাছে তোমার নাম মল্লী নয়, বাসন্তী। কাল তোমাকে দেখে চিনতে পেরেছিলাম। আপনি আমার দিদিকে চিনতেন? অতঃপর তাহাকে অনেক কথা বলিলাম, যাহা লিখিবার প্রয়োজন নাই। কাহিনীতে প্রজনন বিজ্ঞান বাঞ্ছনীয় নয়। শেষে প্রশ্ন করিলাম, তোমার দিদি ভালো আছেন? মল্লী ছলছল চোখে বলিল, 2 বছর আগে দিদি মারা গেছেন। অনেকক্ষণ পরে কথা কহিলাম। বলিলাম, না, তোমার দিদি বেঁচে আছেন, চিরদিন বেঁচে থাকবেন। আমিও চিরদিন বেঁচে থাকব। তোমার নাতনির বয়স যখন 18 হবে, তখনও আমরা বেঁচে থাকব। কে বলে গো সেই প্রভাতে নেই আমি। আচ্ছা, আজ তুমি এসো, আবার দেখা হবে। দেখার চশমা খুলিয়া
লেখা চশমা পরিয়া ফেলিলাম। গদ্য লিখিতে হইবে, কবিতার দিন গিয়াছে। বাইব না আমি, বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে।